দাদা বলো তো অর্ঘ। ওরে বাবা রে, দেখো অর্ঘ দেখো। ওরে বাবা অর্ঘ, শোনা তাতাইটা অর্ঘ, ওরে বাবা। ও মা, আমার এত শিখছো, কোথা থেকে শিখছো ওগুলা? নয়া নয়া কথা বলছে মেলা। ওরে বাবা, চলে গেছে, বাড়ি গেছে, ওই গো বাড়ি গেছে। আসবে সকালে উঠে বিবেন দাদাকে বলতেছে ওঠ, জুতে দেওয়া হচ্ছে, কয় পর। বল মারো দাদা, বল মারো। কালকে আসবে, বল মারো। কালকে আসবে। দেখো দেখো পায়ের স্টাইলটা, বল খেলা চলছে। ছাড়বা, এখন উল্টে পড়ে যাবে। বাবু সোনার সাথে দিনটা আমাদের কিন্তু সববার খুবই ভালো কাটছে, যদিও ব্যস্ততার মধ্যে, তারপরেও অনেক মজার হয়েছে দিনটা বাবু সোনার জন্য। ছোট্ট ছোট্ট নরম হাতগুলো দিয়ে যখন আমাদের হাতটা ধরে নিয়ে আসে খেলতে, যখন ছোট্ট ছোট্ট পাটা দিয়ে কিক মেরে বলটাকে এভাবে অন্যের দিকে ছুড়ে দেয় যে তার দিকেও ছুড়ে দিতে হবে, তো এই সব খেলার মাঝে কী যে আনন্দ, কী যে ভালো লাগা বলে বোঝানোর মতো না। তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কিন্তু প্রত্যেক দিনই কাটছে, ওর সাথে বল খেলে হাসি মজা খেলার ছলে। আমরা তো এখানে আছি সবাই, এদিকে কিন্তু জেঠিমাও এসেছেন। কালকে ভূমির সঙ্গে এই খেলা হয়েছে, আজকে জেঠিমার সঙ্গে খেলছে। বল মারতে গিয়ে আবার কিন্তু পড়েও যায়, তো যে কারণে ব্যালেন্স করার জন্য মা এদিকটায় ধরে আছে আরও খেলছে, আর এদিকটায় আমরা কিন্তু সবাই উৎসাহ দিচ্ছি ওদেরকে। তো বেশ খেলাও হচ্ছে, সাথে সাথে আমরা একটু এখানে চিড়া ভাজাও খাচ্ছি আর টাইম পাস করছি। আর এই যে আমার হাতে চুড়িগুলো দেখছো, এগুলো মাকে কিন্তু দিয়েছে মিতুর মামি, গিফট করেছে। তো মা বলছে যে দিয়েছে আমার, এগুলো মানে খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি পড়তে পারছি না, আমার হাত থেকে খুলে যাচ্ছে। বড় হয়েছে, মিতুরও বড় হয়েছে আর মারও নাকি বড় হয়েছে। মা বললো দেখ তো তোর হয় কিনা, তো আমার হাতে আবার এঁটে গেছে। তো মা বলছে ঠিক আছে, তাহলে 4টে আছে, তো দিদিকে 2টো দিস আর তুই 2টো নিস। তো সে কারণে কিন্তু আমি পরেছি। ভীষণই সুন্দর চুড়িগুলো, আমার পাতলা পাতলা চুড়ি খুব ভালো লাগে পরতে, তো খুব সুন্দর হয়েছে চুড়িটা। জেঠিমারও তো কাজ আছে সংসারে, তাই না, আর কতক্ষণই বা থাকবেন, তো উনি চলে গেলেন। এদিকে কিন্তু আমাদের বাবু সোনার খেলা শেষ হচ্ছে না, ওর শখ মিটছে না, আবার খেলতে হবে। তো এরপরে এই জন্য আমিই নেমে গেলাম, তো চলো এবার আমি কিছুক্ষণ খেলি। ঠিক এখান থেকেই ব্লগটা কালকে শেষ করেছিলাম, তাই আজ এখান থেকেই আবার স্টার্ট করলাম। সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত, বুকবারে ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ বাবু সোনাকে নিয়ে বেশ ভালো আছি, বেশ ভালো কাটছে। আর দাদার সঙ্গে তো কি বলবো, এই যে দেখো কিভাবে দুষ্টুমিটা করবে, ওকে ধরবে, ধরে পেটের মধ্যে কামড় দেওয়ার চেষ্টা করবে, মজা করে খুব, মানে ও একটু চিল্লাবে এটাই ও মজা পায়, মানে দুষ্টুমি করতে খুব ভালোবাসে ওর সাথে, যেহেতু ও ছোটো তাই না, ও ছোটো নিজেদের মতোই মনে করে, এই কারণে আর কি। আর এবারে দেখো চিড়ে টিড়ে খাওয়া হয়ে গেছে, এটা আবার মাথায় দিতে হবে ওর। মা তোর বাবা ভাত খেয়ে ডেক্সি মাথার দিছে, তুই চিড়ে খেয়ে মাথার দে গামলা। ওর বাবা ভাত খেয়ে দেয় ডেক্সি মাথার দিছে, তার বেটা এবার চিড়ে খায়, চিড়ে গামলা মাথার দেয়। হ্যাঁ বাবা কি কি, আচ্ছা টপি 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 টুপি, এটা টুপি। হ্যাঁ পাপা কি করবো পাপা এগুলো? কি করবো এগুলো শোনা? বলো পিসি। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা, হ্যাঁ দাদা, হ্যাঁ 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 পাপা, সবজিগুলো দিলাম। আচ্ছা তুমি ঘুমো দিবা না, ঘুমো দিবা না তুমি? বড় হয়ে গেছে আমার ভাই, 11টা বেজে গেছে, তুমি ঘুমো দাও, যাও, 11টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ পাপা নে, পিসি নে, সবলাই বড় পা দিচ্ছে। হ্যাঁ এখন বড় দাদা হয়ে গেছে না, এখন তো সব ভাইকে কথা বলা শেখাইছে, বড় দাদা হয়ে গেছে। হ্যাঁ পাপা, হাত লম্বা আছে দাদা, ওটা দাদা হলো নাই, আদা আছে নিচের দেখ, তুই না মুখে আদা আছে, ওখানে আদা কি দাও হইলে বুঝি না, জল খাই খাইবেন তুমি কাজ দেয়,
এটা আসা আমার জন্য গরম জল খাওয়ার জন্য। খাবার খাইবে না। কি দাদাই? পিসি কোনটা দাদাই? গুণ আনবে। বাবাই বাবাই পিসি নে দাদা 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 নে দাদা দাদা ঘুমো দিচ্ছে বাবা। হ্যাঁ দাদা ঘুমো দিচ্ছে। তুমিও ঘুমো দাও যাও। 11টা বাজে। রাত বাজে এখন 11টা। বাবু সোনার চোখে ঘুম নেই, অনেকক্ষণ খেলাধুলা করলো, এখনও খেলেই যাচ্ছে। ওকে আমরা সবাই বলছি যাও এখন ঘুমো দাও, কিন্তু ওর ঘুমানোর নামগন্ধ নেই। খেলছে খেলছে, বেগুন আলু আমার হাতে সব ধরেই দিয়ে বলছে পিসি নাও পিসি নাও। তো এত সুন্দর করে পিসি পিসি করে ডাকছিল, আজকাল নতুন নতুন কথা শিখছে, কী যে মিষ্টি লাগছে। তো যে কারণে স্মৃতিবদ্ধ করে রাখলাম। আর এখানটায় সোনুর জন্য একটু আদা ছুলে নিচ্ছি, ধুয়ে নেবো, ওকে একটু দেবো ভাবছি, কিন্তু দেখো ও ঘুমিয়েই পড়লো। বাবু সোনার সাথে এদিকে খেলতে খেলতে ও ঘুমিয়েই পড়লো। ভাবছিলাম একটু আদা দেবো, কারণ ওই যে ওর গ্যাসের সমস্যা হচ্ছে, কালকে আমার যেরকম হয়েছিল ঠিক সেরকম ওরও কালকে থেকেই হচ্ছে। তো দিনের বেলা বেশ ভালোই ছিল, খেলছিল, এখন রাত্রিবেলা আরও সমস্যা হচ্ছে। ও বলছে মামা আমার ঢেকুর বের হচ্ছে। তো যে কারণে ভাবলাম চলো একটু আদা দিই। তো আদাটা নিয়ে রেডি করে নিয়ে যেতে যেতে ওদিকে ঘুমিয়ে পড়লো। থাক পরে জাগলে পরে একটু খাবো এখন। আর পেট খারাপের সমস্যাটাও রাত্রেবেলার দিকে কিন্তু খুবই ওর বেড়ে গেছিলো, দিনের বেলা ভালোই ছিল। কে জানে আবার এরকম সমস্যাটা বেড়ে যাবে, নাহলে কিন্তু আজকের মধ্যে ওষুধ নিয়ে আসতাম। আমি ওই যে একদিন দেখি, তারপরে ওষুধ খাওয়াই, কখনো কখনো এমনি করেই সেরে যায়, বা ঘরোয়া টোটকা অবলম্বন করেই কিন্তু সেরে যায়। যে কারণে একটা দিন দেখি কিন্তু রাতারাতি ওর পেট খারাপটা বেড়ে গেছিলো। রাত্রে বোধহয় 5-6 বারও উঠে পটি করছিল, আবার বমিও করে দিয়েছিল। তো যে কারণে সত্যি খুবই খারাপ গেছিলো রাতটা আমার। আজকে আবার বাবু সোনা খুব সুন্দর ঘুম দিয়েছিল রাত্রিবেলা, কিন্তু সোনুরও ঘুম হয়নি, ও বাবার উঠছিল, মারও হয়নি আমারও হয়নি। আমার মনটা ভালো নেই, কারণ সোনুর শরীরটা ভালো নেই। বাবা ছাগল, আচ্ছা হ্যাঁ বাবা যাচ্ছে, বাবাকে পাঠালাম ওষুধ আনতে। ভূমিকারও পেট খারাপ, আমার তো হয়েছিল তোমরা জানোই, পেট খারাপ হয়েছিল আর গ্যাসের থেকে ঢেকুর, ওষুধ খেয়ে আমারটা কমেছে। বাবা একটু একটু কোলে থাকো। ঠিক আছে তাহলে আঙুল ধরো, আঙুল ধরো তাহলে, আঙুল আঙুল না 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 ধরো না। ও সেটা খেলবা? অক্ক, ওর নাম অক্ক, অক্ক ডাকছে। আঙুল ধরো বাবা, কই যাবা? ওকে ধরবেই খেলবে, যে বলছি অক্ক। তো আমার তো হলো, তারপরে আমার ওষুধ খেয়ে পালিয়েছে। আবার তারপরে এসে শুনি ছেলের পেট খারাপ। তো তারপরে ওকে তো ওষুধ, ওর তো আর ওষুধ নেই। এই যে বিকেলবেলার দিকে পেট খারাপ ছিল, এই বাবা যাচ্ছে এখন ওষুধ আনতে। বিকেলবেলার দিকে পেট খারাপ ছিল, তারপর থেকে আর করে না, চুপচাপ আছে। তো আমি ভাবলাম হয়তো থেমে গেছে। আমারও পেট খারাপ বেশিক্ষণ থাকে না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো এইবারই একটু সারাদিন ছিল, পরের দিন অবধি ছিল, তো যে জন্য পরে ওষুধ খেলাম, দুর্বল হয়ে যাচ্ছিলাম জন্য। কারণ মিতুর ওখানে যেহেতু আছি, বাচ্চারা দেখতে হবে, সামলাতে হবে, তাই না, মিতুকে দেখতে হবে, যে জন্য ওষুধ খেয়েছি। আর তারপর হচ্ছে মানে গ্যাসের ওষুধ খেয়েছিলাম আর কি। আর তারপর ভেবেছিলাম পেট খারাপ তাড়াতাড়ি ঠিক হবে, তো পেট খারাপের ওষুধ খাইনি, বাড়ি এসে বাবারটা খেয়েছি। পরে দেখি তখনও আছে, তো তাই বাবার থেকে খেয়েছি। আর ছেলের এসে শুনি ছেলের, তারপরে ওর বিকেলবেলা চুপচাপ, তো ভাবলাম ঠিক হয়ে গেছে, চুপচাপ আছি। আর আজকে রাত্রে দেখি ও আবার বডি করছে আর বমি করছে, একদম বিছানা ঘর দোর সব ভেসে গেছে, একদম বিছানায় বমি টমি সব কিছু দিয়ে, মানে একবার ঘরে ছড়াছড়ি। তো যে জন্য যে সকালে উঠেই, মানে সকালবেলা একবার বেরিয়েছে ও ভোরবেলা 4টার দিকে, সারা রাত 2বার উঠেছে, ঘুম ঠিকঠাক হয়নি। তো ভোরবেলা আবার 4টার দিকে একবার উঠেছে, তো উঠে ও শুলো। আর আমার টেনশনে ঘুম আসছে না, করতে করতে হয়তো 5টা-6টার দিকে একটু ঘুমিয়েছি, এই 7টা সাড়ে 7টার দিকে আবার ঘুমটা ভেঙে গেল, তো উঠে পড়লাম। তো আমি ভেবেছিলাম উঠে করবো, ওইদিকে মা উঠে আবার সব এই যে কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে, ধুচ্ছে এই যে। তো আমি এখন এই যে বাবুকে সামলাচ্ছি, বাবা সামলাচ্ছিল, তো আমি বললাম বাবা আমি সামলাই, তুমি একটু ওষুধ নিয়ে আসো। বাবা এখন গেল ওষুধ আনতে।
সোনুকে মানে জলটাও খেতে পারছিল না, বলছে মাম্মা আমি জলটা খেতে পারছি না, জলটা ভালো লাগছে না, তো সেই কারণে হয়তো হয়েছে, কে জানে, জানি না। এই যে জল নিলাম একটা। আসো, উঠবা? ওঠো, চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসো। বললাম এক্সট্রা হবে কি নাকি সব হিসেবের, বলে আছে এক্সট্রা, তো নিলাম। সিস্টেম খুব ভালো, বললো যে ওদের থেকে জল নিলে স্ট্যান্ড ড্রাম ফ্রি দেবে, খুব ভালো, কারণ এরকম হয় না আর কি। আমি বাড়িতে খেয়েছিলাম তখন ওরকম পাইনি, ওখানে খাচ্ছি তাও ওরকম নয়। বাবা সাইডে, হ্যাঁ দাদা তুমি সমবয়সী না, অল্প কালে ছোট বড় মনে হয় তো। দেখার দালা হয়েছে কাকড়ে টাইম না ভাই। আয় সন্টু অরুণ ভাইয়া একজন আনছে আসা কত হয়েছে ওই জন্য নাকি দেখে আনছে এই জন্য খাওয়াটা হয় আমার ঘুমিয়েছি। হ্যাঁ ডেটল আছে বাবা, মাকে বলেছিলাম এই কাপড় চোপড়গুলো আমিই ধোবো, তো বাবুকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আর তারপরে কিন্তু এদিকে ভাই এসছে, তো এখন একটু ওদিকে দিয়ে বাবুকে দিয়ে আমি এখন এদিকে বাসন কটা আছে ওগুলো ধুয়ে নিই। মাকে বলেছিলাম কাপড় চোপড়গুলো থাক আমি ধোবো, কিন্তু তারপরেও দেখো সকালে উঠেই ধোয়া শুরু করে দিয়েছে। মা তো খুব সকালেই ওঠে, তো আমি তখন টের পাইনি, কারণ যেহেতু ভোরবেলার দিকে শুয়েছি, তো যে কারণে টের পাইনি। আর মাও ওরকম বারবার কিন্তু জেগেছে, তারপরেও কি জানি কীভাবে যে ওঠে মা, সেটা আমি বুঝতে পারি না। আসলে এটা তো আজকের অভ্যেস না, অনেক আগের অভ্যেস, সেই ওরকমভাবেই চলে এসছে, আজও এরকমভাবেই চলে। তো ওদিকে মা কাপড় চোপড়গুলো ধুয়েই ফেলেছে, তাহলে কি আর করব, কিছু করার নেই। তাই এদিকে বাসন কিছু দেখতে পেলাম, আমি এগুলো ধুতে বসে পড়লাম। কালকে বেড কভার কম্বল মানে কত কিছুতে, বালিশ টালিশ কত কিছুতে যে সোনু নোংরা করে ফেলেছে, কি আর বলবো। মানে ওর সমস্ত জামা কাপড় শেষ, মানে কি পরাবো, লাস্টে একটা গামছা পেঁচিয়ে ওকে রাত্রেবেলা রেখেছিলাম বিছানায় শুইয়ে। মা যাতে বললাম যে বাবুর যদি কোনো বড় জামা থাকে তো দিতে বললো মা, তখন ভাই আবার ওরকম কোনো জামা খুঁজে না পেয়ে বাইরে একটা টি শার্ট দিল, ওই টি শার্টটা পরিয়ে ওটাও কিছুক্ষণ পর ওটাও নোংরা হয়ে গেল। মানে এরকম অবস্থা, সত্যি খুবই খারাপ লাগছিল, মনটা একদমই ভালো নেই। সোনুর পাপা এইসব শুনে তো বলছে যাও এক্ষুনি যাও, গিয়ে ডক্টরের কাছে নিয়ে যাও, চলে যাও, এরকম বলছে। কিন্তু তারপরে আমি ধৈর্য নিয়ে আছি, যে ওষুধটা আনালাম বাবাকে দিয়ে, ওষুধটা খাইয়ে দেখি কীরকম হয়। কারণ মিতু বলেছিল যে দিদি ছোটদি, আমি বলেছিলাম যে আমার প্রচুর হোমওয়ার্ক দিয়েছে স্কুল থেকে, আর যে কটা দিন স্কুল ছুটি আছে ওগুলো পুরো দমে করাতে হবে, প্রচুর প্রজেক্ট দিয়েছে। আর সোনুর শরীরটাও ভালো না, আর তার মধ্যে হচ্ছে ওখানে কিছু জিনিসে ওকে যুক্ত করাবো, আর যেগুলো জানুয়ারি থেকেই শুরু করলে ভালো, নাহলে পুরো একটা মাস আমার ছাড় দিতে হবে। এর আগের মাসটাও আমি ছাড় দিয়েছিলাম, তাই এই জানুয়ারিতে কথা বলে রেখেছি, জানুয়ারি থেকে স্টার্ট করব। তো যে কারণে আর কি আমাকে বাড়ি যেতে হবে এই মাসের 30 তারিখ, 31 তারিখের মধ্যে আমাকে এখান থেকে বেরোতে হতো। তো মিতু বলেছিল যে ছোটদি আমি যতদিন না যাই ততদিন একটু থেকো। আমি মিতুকে দেখতে যাওয়ার একদিন আগে এসেছিলাম, মানে একদিন বাড়িতে ছিলাম, বাবুকে দেখেছি, পরের দিন মিতুকে দেখতে গেলাম, ওখানে ছিলাম, তারপরের দিন থেকে এই যে এখানে এসে এখানে বাবুকে দেখছি আর কি। বাবুকে দেখাশোনা, তাই না, খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, এইসব কত কিছু আছে বাড়িতে, মা একা করে, একটু হেল্প করা, তো যে কারণে ছিলাম। তো
তো এইদিকে যে এই সমস্যাগুলো, আবার এদিকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ওকে যেখানে দেব তার জন্য, তো সেগুলো আবার চলে আসছে এক এক করে। ওগুলো মানে অন্যকে দিয়ে আর কি রিসিভ করাতে হচ্ছে, দোকানকে দিয়ে, একজন দোকানি দাদা আছে ওনাকে দিয়ে রিসিভ করাতে হচ্ছে। আর বারবার আসছে, মানে বলতেও কীরকম যেন একটা লাগছে, কিন্তু তারপরে উপায় নেই, আমি যেহেতু এখানে তাই ওই করে আর কি রিসিভ করাচ্ছি। আর সোনু পাপা ওখান থেকে পে করে দিচ্ছে। তো এই হলো কাণ্ডকীর্তি। একবার আবার বাড়ির দিদি মালিকের, আমাদের বাড়ির মালিকের মানে বাড়ির যে ছোট দিদি, সেই দিদিকে আবার কখনো বলছি যে দিদি একটা প্রোডাক্ট আসছে নাও তো, মানে একে ওকে দিয়ে দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করাচ্ছি আর কি। তো এই সমস্যার পরেও এই যে আছি, যেহেতু পিতু বলেছে দিদি যতদিন আমি না যাই তুমি কিন্তু থেকো, বাবুকে দেখো। তো এই আর কি একটা ভরসা, তাই না, যে কারণে আমি কিন্তু আছি। তো আরও হয়তো কিছুদিন থাকতে পারতাম এই সমস্যাগুলো না থাকলে। শোনো, হোমওয়ার্ক এত প্রজেক্টে যদি না দিত, এখানে তো করতেই পারছি না আমি। অল্প একটু শুধু লিখেছি একদিন, কিন্তু তারপরে আর পারছি না। আর একা একা ও করতেই চায় না, ওকে নিয়ে বসতে হয়। ওকে নিয়ে না বসলে না ও কিছুতেই একা একা করে না, বা করতে চায় না, পারে না, এরকম বুঝিয়ে দিতে হয়। প্রশ্নগুলো তো কমসে কম বুঝিয়ে দিতে হয়, না হলে ও আনসার করবে কি করে, এই আর কি। তো যে কারণে হয়ে উঠছে না। তো যাই হোক, দেখা যাক, মিতুরা আসুক, মিতুরা আসলে পরে আমাকে বেরোতে হবে। তারপরে হয়তো দিদি আসবে, আর মা তো আছেই, মা বাবা ভাই এরা তো আছেই, তাই না। তারপরেও দেখো, অনেকেই তো যারা মনে করো বাইরে থাকে, বিদেশে থাকে, অনেক দিদি আছে যারা বাইরের দেশে থাকে, ওখানে বাইরের দেশে তো কোনো লোক মানে কাজের লোকও সেরকম পাওয়া যায় না। আবার মানে ওদের কাছেই শোনা আর কি, কাজের লোকও পাওয়া যায় না সেরকম, আবার নিজেদেরকেই করতে হয় অফিস, বাচ্চা এদের সামলানো, মানে কি বলবো, একা হাতে, সম্পূর্ণ একা হাতে বাচ্চা সামলানো। নিজের ডক্টর নিজেকেই গাড়ি চালিয়ে নিজেকে একা একা গিয়ে দেখাতে হয়, এরকম কিছু কথা যখন শুনি না তখন মনে হয় সত্যি ওরা আরও কতটা অসহায়, তাই না। মানে কারো একটা হেল্প নিতে পারে না, প্রেগনেন্সি অবস্থায় 9 মাসে গাড়ি ড্রাইভিং করে ওরা ডক্টরের কাছে চেক আপ করাতে যায়, তারপরে ডেলিভারির পর একা হাতে সামলানো সমস্ত কিছুটা। হয়তো হাজব্যান্ড কয়েকদিন করে দিল হয়তো, তারপরেই মানে কদিন ছুটি দেবে, বেশি দিন তো আর ছুটি দেবে না অফিস থেকে, তাই না। কয়েকটা দিন হয়তো ছুটি দিল, তারপর থেকে নাকি ওরা একা একাই সম্পূর্ণ বাচ্চার টেক কেয়ার করেছে। তাহলে ওরা আরও কতটা অসহায়, কতটা ডিফিকাল্ট সময়ের মধ্য দিয়ে কাটিয়েছে বলো। আর আমিও 8 মাসের মধ্যে যখন রায়পুরে গেছিলাম সোনু পাপার সঙ্গে, তখনও আমি একদম একা হাতেই, 8 মাসের ছিল তখন সোনু, ওকে সামলানো, সোনু পাপার ডিউটি থেকে মানে টাইম টু টাইম ওকে খাবার করে দেওয়া, ওকে ডিউটি পাঠানো, ওর জামা কাপড় ধোয়া, আমার বাচ্চার তো আমার তো আছেই। মানে এখন এরকমও হতো, ওই দিদির কাছে শুনেছি ওরা অনেক এরকম করতো, বাথরুমের দরজা খুলে রেখে স্নান করতে হতো, ছোটো বাচ্চা যেহেতু। আমিও তাই করতাম, আমারও মনে আছে আমি বাথরুমের দরজা খুলে রেখে স্নান করতাম, কাপড় চোপড় ধুতাম, যখনই একটুখানি ঘুমাতো ফটাফট দৌড়ে দৌড়ে গিয়ে কাপড় ধুতাম, ওদিকে স্নান করতাম দরজাটা খুলে রেখে রেখে। তারপরে কী হতো, হয়তো স্নান করতে শুরু করেছি অমনি উঠে গেল, উঠে ও আবার এরকম ছিল চঞ্চল, মানে ওই তো মাটিতে ঘুরে বেড়া, 6 মাস থেকে ওর বাবা মাটিতে নামিয়ে দিয়েছিল, তো মাটিতে হামাগুড়ি দিয়ে চলা অভ্যেস হয়ে গেছিলো ওর, বিছানা থেকে নামাও শুরু করে দিয়েছে। একটা উঁচু মতো অংশ ছিল, ওখানটাতে পা দিয়ে নিচে নেমে পড়তো বিছানা থেকে, জানো, এরকম কাণ্ডকীর্তি করতো। তো যাই হোক, সেদিক দিয়ে মনে করো আমাদের বাড়িতে কোনো অসুবিধা নেই, আমাদের বাড়িতে মা আছে, ভাই আছে, বাবা আছে, সবাই দেখাশোনা করতে পারে। ওদিকে জেঠু জেঠিমারা আছে, মানে দিদিরা যখন আসে দিদিরা, আমরা আসি, আমরা সবাই কিন্তু দেখাশোনা করি আমরা। এখানে পাড়াপড়শিকে দিলেও কিন্তু একটু দেখে যে একটু বাবুকে দেখো তো, একটু দেখবে। কিন্তু যারা বিদেশে থাকে তাদের কিন্তু সত্যি আরও অনেক কষ্টের জীবন, ওরা মানে এক মুহূর্ত পাশের বাড়ি কেউ দিতে পারে না, কারো বাড়ির সঙ্গে তো কারো ইসে নেই সেরকম একটা, তাই না, যে বাচ্চাটাকে একটু ধরো কিছুক্ষণ, 1 মিনিট দেখো তো, 2 মিনিট দেখো তো, এটাও কিন্তু সম্ভব না, সম্পূর্ণ একা হাতে সামলাতে হয়। আমাকে ওরকম অনেক পরিস্থিতিতে পড়তে হয়েছে। দেখো, পরিস্থিতির চাপে পড়লে তো তখন করতেই হয়, কিন্তু যাদের বাড়িতে মনে করো বাড়িতে লোক আছে তাদের তো এরকম না করাই উচিত, সেফটি নিয়েই চলা উচিত। মিতুকেও তাই বলবো আমি যে এরকম কোনো রিস্ক না নেওয়া উচিত, বাড়িতে লোকজন তো আছেই, তাই না, কাজ করার জন্য। একদম রেস্ট এখন নেওয়া উচিত, রেস্ট নিক, বাড়িতে তো লোকজন আছেই, আমরা সবাই আছি, যত মানে যে যখন থাকি আমরা সম্পূর্ণ চেষ্টা করি, যতটা পারা যায় আমরা করে দেওয়ার চেষ্টা করি। তো সেদিক দিয়ে ওকে রিস্ক না নেওয়াই ভালো। যার বাড়িতে নেই লোকজন বা একা চলতে হয়, একা বাইরে গেছে, তাদের ব্যাপারটা আলাদা, সম্পূর্ণ আলাদা। বা হয় না এরকম যে লোক থাকলেও বলে বলে কাজ করিয়ে নেয়, রেস্ট নিতে দেয় না, বসে থাকতে দেয় না। হয়তো বাচ্চার সমস্ত কাজই নিজে করছে, কাপড় ধোয়া চোয়া, পটি হিসুর, তার মধ্যে ভাঁজ করা, শুকানো, নিজের খেয়ে নিজের থালা ধোয়া, নিজেরগুলো সবগুলোই হয়তো করছে ঠিকঠাক, নিজের ঘর গুছানো, নিজের ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কম্বল ভাঁজ করা, তারপরেও ঘরের সংসারের কাজও করতে ফোর্স করা হয়। 1 মাসের আগেই 1 মাসও রেস্ট করতে দেওয়া হয় না, এরকমও ফ্যামিলি আছে।
দরকার পড়ে বাচ্চা তারা নেবে, দরকার পড়বে বসিয়ে রাখবে, শুইয়ে রাখবে, বাচ্চা কাজ করো, কাজ করতেই হবে, হাঁটতে পারছো তো কাজ কেন করতে পারবে না, কাজ করো। বাচ্চার হয়তো কান্না করতে করতে গলা শুকিয়ে গেছে, কিছুক্ষণ পর পর ছোটো বাচ্চাদেরকে দুধ দিতে হয়, সেই দুধটাও অনেক মায়েরা দেওয়ার চান্স পায় না আর কি, সাহস পায় না, কারণ কাজ করতে হবে, কাজের চাপে। এরকম ফ্যামিলি থাকলে সে তখনও আলাদা ব্যাপার, তখনও করতে হয় বাধ্যতামূলক। অনেক মেয়ের সাথে এরকম হয়, অনেক আছে এরকম পরিবার, তাদেরকে করতেই হয়, কিন্তু লোকজন আছে সেখানে রিস্ক তো না নেওয়াই ভালো। কারণ এই সময় একটুখানি রেস্ট নিলে পরে সুস্থ থাকা যাবে, আর এক মাসও রেস্ট নিতে না পারলে ওই যে কোমর ব্যথায় যন্ত্রণায় সারা জীবন ভুগতে হবে। তো মিতুকে এই জন্যই বলবো যে ও যেন রিস্ক না নেয়, কারণ সত্যি এই কটা দিন সাবধানে থাকা খুবই ভালো, কয়েকটা মাস সাবধানে থাকা খুবই ভালো। বাড়িতে যেহেতু লোকজন আছেই, তাই না? কিছুদিন আমি ছিলাম, কিছুদিন এখন দিদি আছে, এখনও পর্যন্ত স্টিল দিদি আছে ওখানটায়। ওর বাচ্চারা এখন বড় হয়েছে, ওরা নিজেরাই পড়ে নিতে পারে, কিন্তু আমার ছেলে একদমই নিজে পড়তে পারে না, ওকে সব ধরে ধরে পড়াতে হয়, আর প্রচুর হোমওয়ার্ক দিয়েছে। তাই আমি এখন বর্তমানে চলে এসেছি কয়েকটা দিন থেকে, এখন দিদি আছে। এদিকে বড় ভাগ্নিরও কিন্তু মাধ্যমিক পরীক্ষার সামনে বেশি দিন নেই, ওরও তার জন্য প্রিপারেশন নিতে হয়, ওকে কাজ করানোও যাবে না, বেশি একটা সংসারের কাজ, ওকে পড়তে সময় দিতে হবে। তাই দিদিরও যদি সংসারের চাপে কোনো কারণে যদি সমস্যা হয় থাকতে, ওকে যদি চলে আসতে হয়, তখন হয়তো আরও কাউকে না কাউকে রাখতে হবে। আমার যদি ছেলের স্কুল বন্ধ টন্ধ দেয়, হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়, প্রজেক্টগুলো যদি কমপ্লিট হয়, তখন যদি সুযোগ পাই আমিও আরও যাব। আর ওদিকে ধরো মা আছে, ভাই আছে, ওরা তো আছেই, ওদিকে জেঠিমারা আছে, তো যে জন্য কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। মিতু তুমি কিন্তু রেস্ট নিও আর রিস্ক নিও না, এই সময়টা একদমই সাবধানে থাকা উচিত, সবাই তো করছেই, তাই না? মা ওদিকে এক গাদা আজকে কাপড় চোপড় ধুয়েছে, সোনুর, এদিকে মিতাংশ পাপার, হ্যাঁ, এদিকে সবার কাপড় চোপড় এগুলো ধোয়া, ওদিকে সকালের বাসি সমস্ত কাজকর্ম করা, এসব করছিল। তাই আমি সকালবেলা আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, চিড়া ভাজা আর চা করে নিয়েছি, সবাইকে দিলাম, খেলাম। খেয়ে দিয়ে বারান্দাটা পরিষ্কার করে একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর ছেলেকে এবারে খাওয়ানো শুরু করেছি। ও কিছুতেই খাবে না, ও শুয়েই ছিল, খুবই দুর্বল হয়ে গেছে শরীরটা, মুখটা শুকিয়ে একটুখানি হয়েছে, মানে দেখলেই কীরকম যেন লাগছে। এই 1-2 দিনের মধ্যে শরীরটা এত ঘায়েল হয়ে গেছে, পেট খারাপ হলে যেটা হয় আর কি, বুঝতেই পারছো, শরীর একদম মানে শক্তি থাকে না শরীরে। তো ওকে মা বললো যে চিড়া ভিজিয়ে খাওয়া, তো যে কারণে একটু চিড়া অল্প করে ভিজিয়ে নিয়েছি, অল্প কটা চিড়া ভিজিয়েছি, ওটাই ফুলে উঠেছে। ওটুকুই একদমই এক গাছ মুখে দিয়ে বলছে আর খাবো না, খেলোই না, হালকা চিনি দিয়ে মেখেছি আর কি, খেলোই না। তো তারপর ওকে এই যে একটা ছোট্ট মতো করে বিছানাটা পেতে দিচ্ছি, কারণ সমস্ত বিছানার কম্বল টম্বল যা কিছু পাতা ছিল, কাঁথা কম্বল সমস্ত কিছু রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে, বুঝতেই পারছো কালকে কী রকম অবস্থা হয়েছে বিছানাপত্রে। তো তাই এগুলো একটু রোদ্রে না দিলে হয় না, তাই রোদ্রে দেওয়া হয়েছে, বেড কাভারগুলো ধুয়ে দেওয়া হয়েছে। এদিকে আমি একটা ছোট্ট মতো বিছানা করে দিয়ে এখানে যাতে ও শুয়ে বসে থাকতে পারে, যার জন্য বিছানাটা করে দিচ্ছি। এদিকে আসো তো, তুমি একটু হোমওয়ার্ক করো, আসো দেখিয়ে দিয়ে যাই, পরে কিন্তু দিশে পাবি না, শোনো তুই বাড়ি গিয়ে এতগুলা দিছে। ওকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে, তাই একটুখানি করুক, না হলে পরে বাড়ি গিয়ে দিশা পাবে না এরকম আর কি। তাও তো 2 দিনে করাই হয়নি। চলো আমি এগুলো শুকোতে দিই। তো ওকে লিখতে দিয়ে, কিছু প্রশ্ন উত্তর লিখতে দিয়ে আমি এই যে বাকি আরও যেগুলো বাকি ছিল নিয়ে যাওয়া, এর আগে কিছু নিয়ে গেছিলাম, আরও কিছু বাকি আছে, এগুলো এখন রোদ্রে দিয়ে আসি। রোদ্রে দিয়ে এসে ওদিকে দেখি ঝাপার কি কাজগুলো করতে হয়। চুপ করে বসে থাকার 1 মিনিটও টাইম নেই। বাবা ঔষধ নিয়ে এসছে আর ওআরএস নিয়ে এসছে, ওআরএসটা খুব টেস্টি ছিল খেতে, তো ওটাও বারবার খাচ্ছে। খেয়ে দে না একটু বোধহয় শরীরে এনার্জি আসলো, তাই আর কি ওকে বললাম যে তুমি একটুখানি হোমওয়ার্কটা তাহলে করে নাও অল্প একটু, নাহলে পরে বাড়ি গিয়ে একদম ঊর্ধ্বশ্বাসে করতে হবে, তাও কমপ্লিট হবে না। গতবারও ওরকম হয়েছিল, বাড়ি গেছিলাম, তারপরে সে ঊর্ধ্বশ্বাসে করেও কিছুটা বাকি রয়ে গেছিলো, ওরকমই জমা করতে হয়েছিল। তাই এবারে চাই এরকম যেন না হয়, এবারে যেন কমপ্লিট হয়ে যায়, নাহলে পরে স্কুল থেকে তাই না রাগ করে আর কি, খারাপ পাবে ম্যামেরা, প্রিন্সিপালকে যেহেতু দেখানো হবে। তাই আমি কখনোই চাই না স্কুলের কোনো কাজ এরকম ইসে হয়ে থাক আর কি, কমপ্লিট করাটাই আমার লক্ষ্য থাকে।
তো এবারে তাই করার চেষ্টা করব, তাই আর কি একটুখানি যখন ও দেখছি চলছে ফিরছে। আর ও কীরকম বলো তো, ও রাত্রেবেলা যত বড়ই মানে জ্বর হোক, যতই যাই কিছু হয়ে যাক না কেন, এই যে কতবার 4-5 বার উঠেছে, বমি এটা ওটা, তাই না? তো কি হয়েছে, এত কাহিল হয়ে গেছিলো শরীরটা। আর দিনের বেলা যতই শরীর কাহিল হয়ে যাক না কেন, ও দিনের বেলা হাসবে, খেলবে, ছোটাছুটি করবে, মানে যতক্ষণ পারা যায় ও চলাচল করবে, এই করে। খুব বেশি একটা হয়ে গেলে তখন কি হয়, শুয়েই থাকে। বাদবাকি কিন্তু যতই শরীর খারাপ হোক, ও দিনের বেলা একদম স্ট্রং দেখায়। তাই ভাবলাম চলো অল্প এখন যদি পারে তো অল্প একটু করেই নিক, যেহেতু ওআরএসটা খেলো, এখন একটু এনার্জি আসবে এখন শরীরে। আর চিরা তো খেতেই পারলো না, ওই এক গাছ খেয়ে আর খায়নি। তো না খেয়েই ওইটুকু খেয়েই এখন কী করবো, ওষুধ তো খাওয়াতে হবে, ওষুধ না খেলে তো চলতে থাকবে সমস্যা। তাই ওষুধ খাইয়ে দিলাম। আর ওই জলটা বললাম ওর যেহেতু ভালো লেগেছে কিছুক্ষণ পরপর খেতে, তো কিছুক্ষণ পরপর আবার জলটা খাচ্ছে, ওটা ভালো লেগেছে ওর, তো খাক। এই সময় লিকুইডটাই ভালো। তো ওই জন্য ওকে একটু হোমওয়ার্কে লাগিয়ে দিয়ে আমি যেগুলো শুকোতে দিয়ে আসলাম। এসে এখন আরও কিছু ওই যে কাপড় আছে, ভাইয়ের বেড কভারটা, ভাইদের ঘরের, মিতু যেহেতু আজকে আসবে তাই বিছানার চাদরটা ধুয়ে দিই। একটা ধোয়া কাচা বেড কভার পেতে দিতে হবে, যেহেতু বাবুসোনা আর কি, নতুন বাবুসোনা আমাদের আসবে, নতুন সদস্য আমাদের পরিবারের। তো তাই তার জন্য বিছানাটা ফ্রেশ করে রাখা উচিত, তাই না? তাই ভাই ওদিকে আবার কাঁথা কম্বল যা যা আছে তোষক টোষকগুলো সব রোদ্রে দিয়েছে, আর বেড কভারটা আমি তুলে নিয়ে এসে যে ধুয়ে দিচ্ছি। আর কালকে যে বললাম না ওকে পরে লাস্টে একটা কি বলে গামছা পেঁচিয়ে রেখেছিলাম, সেই গামছাটাও দেখো নোংরা করে দিয়েছে। এমন অবস্থা কি আর বলবো, খুব খারাপ অবস্থা ছিল রাত্রিবেলা। দেখেই খুব খারাপ লাগছিল, আমার মুখটা শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে। ওর পাপা তো দেখে খারাপ পাচ্ছে, বুঝতেই পারছো, বাড়ির বাইরে ওরা থাকে, বাচ্চা কাচ্চার কিছু শরীর খারাপ হলে ওদেরও টেনশন হয়, তাই না? এই হলো ব্যাপার। এইদিকে বাবুসোনার জন্য জলটা রোদ্রে দিয়ে দিচ্ছি, বড়োবাবুর জন্য। ও স্নান করবে, জলটা গরম হয়ে গেলে। প্রায় দিনই এরকম হচ্ছে যে জল গরমই হচ্ছে না, যে রোদ এখন ঠান্ডার দিনের গরমই হচ্ছে না, তখন অগত্যা আবার কি করছি, গরম জল করে ওখানে ঢেলে দিয়ে মিক্স করে তারপরে স্নান করাচ্ছি। মেজো ভাগ্নিও এখানে চুপ করে থাকতে পারছে না, সারাক্ষণ ওরও একটা না একটা কাজ কিন্তু লেগেই আছে। বাড়িতে তো এতটা করা অভ্যেস নাই, কিন্তু এখানে এসে যেহেতু বাচ্চা একবার সামলাতে হচ্ছে, একবার এদিক সেদিক, মানে ওকেও ছোটাছুটি করতে হচ্ছে। ছোট মানুষ হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে। তো এদিকে আমি বেড কভারটা নিয়ে যাচ্ছি ধুতে, আর এদিকে মা চাল ঝাড়ছে, আর ভাই কাঁথা কম্বলগুলো রোদ্রে শুকোতে দিচ্ছে। তো এই পর্যন্ত আজকে ব্লগটা এখানে থাক বন্ধুরা, আর বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেল। আসলে ছেলের হোমওয়ার্ক করাতে করাতে এত আর গুছিয়ে করতে পারছি না, যেটুক হচ্ছে সম্ভব হচ্ছে ওই অবধি কাট করে ভিডিওগুলো দিচ্ছি, ঠিক আছে? তোমরা আশা করি বুঝবে। আজকে আসছি, আবার আসবো পরের ব্লগে, কেমন? টাটা।